যদি চান্স না পাও তোমাকে পড়াশোনাই করাতে পারবো না। সে যখন চান্স পাচ্ছে না তখন আমাদের সমাজটা কিন্তু তাকে এভাবে বলছে যে তোমার মেধা নেই। আপনি যদি আপনার ফেলিয়ারে ফোকাস করেন, আপনার যেগুলো আপনি মনে করছেন অযোগ্যতা, এগুলোতে ফোকাস করেন, আপনি আরো ডাউন হয়ে যাবেন। ক্লাস 1 থেকে শুরু হয়ে যায় আসলে যে স্বনামধন্য স্কুলে আমার ছেলেকে বা মেয়েকে ভর্তি করাতে হবে। তার মানে কি আমার কন্ট্রোল আমার কাছে নাই? এভাবে মানুষের কাছে নিজের কন্ট্রোল দেওয়া যাবে না। সেকেন্ড টাইম যে চেষ্টা করছে আসলেও কি সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা। নিজের দিকে ফোকাস না দিয়ে অন্যদের দিকে ফোকাস দিয়ে সে আমার চেয়ে ভালো করছে, আমাকে একটা রেসে থাকতে হবে। কোনো ইন্টেনশন ছাড়া, ফিল্টার ছাড়া আপনি একটা রিলসে ঢুকলেন, একটার পর একটা স্ক্রল করে গেলেন, আপনার এটা কোনো শেষ নাই, আসতেই থাকবে এবং আপনি ইমিডিয়েট একটা প্রশান্তি পাচ্ছেন। কিন্তু এই প্রশান্তিটা আস্তে আস্তে আপনাকে একটা নেগেটিভ কোপিংয়ে নিয়ে যাচ্ছে। তো আপনি যদি র্যান্ডমলি দেখতে থাকেন, কি দেখবেন, কি আসবে, এরপর আপনি জানেন না। সো এইটাতে ব্রেইন এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে আমি দেখতেই থাকি, তাই না? যখন আপনি দেখতে পাচ্ছেন না তখন আপনার মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে। আমার নিজের সাথে এরকম হয়। ভর্তিযুদ্ধ কথাটা যখনই শুনি তখনই মনের ভিতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে, তাই না? মনে হয় যেন কোনো একটা অদৃশ্য দৌড় চলছে এবং সেই দৌড়ে আমিও দৌড়চ্ছি, কিন্তু গন্তব্যটা আসলে কোথায় সেটা জানা নেই। এবং এই সময়ে এই দৌড়ে নিজের স্বপ্নের পাশাপাশি বাবা মায়ের প্রত্যাশা, সামাজিক প্রত্যাশা এবং সোশ্যাল মিডিয়াতে যে তুলনা করা হয় মাঝে মধ্যে সাফল্য নিয়ে, সেটার চাপটা কিন্তু কাঁধে বয়ে দৌড়চ্ছি এরকম মনে হয়। আজকে আমাদের পডকাস্টের মূল বিষয়টা হচ্ছে এই যে একটা ঘটনা ঘটছে এই সম্পর্কে জানা, যে আসলে এই যে ভর্তি যুদ্ধ, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আসলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপরে কীরকম প্রভাব পড়ছে এবং সেটা থেকে আমরা কতটুকু সমাধান বের করে নিয়ে আসতে পারি। আজকে আমাদের টিনেজ টক পর্বের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং আমি হোস্ট হিসেবে আছি সামিহা মালিক, মনতরঙ্গের কো-ফাউন্ডার এবং HR লিড। এবং আজকে আমাদের এই পর্বের বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সম্মানিত মনোবিজ্ঞানী রাকিবুল হাসান সৌরভ স্যার, যিনি কিনা ঢাকা ইউনিভার্সিটি থেকে MS ইন কাউন্সিলিং সাইকোলজি এবং BS ইন সাইকোলজি কমপ্লিট করেছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ। আজকের এই পর্যায়ে আপনাকে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত এবং আশা করছি আমরা একটা খুব ভালো সময় পার করব এবং আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে ভালোভাবে আলোচনার মাধ্যমে একটি ভালো সমাধানের মধ্যে আসতে পারব। তাহলে স্যার শুরু করা যাক। আমরা কিন্তু খুব মানে এই মাসেই কিন্তু দেখলাম যে HSC 25 ব্যাচ যারা, তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হলো এবং এই HSC রেজাল্টের পরেই শুরু হয়ে যায় হচ্ছে এই অ্যাডমিশনের যুদ্ধটা, ভর্তি যুদ্ধ বলতে এরকম বোঝাচ্ছে যে এটা পরীক্ষা তো নয়, একটা রণক্ষেত্র। কে যে আসলে কিভাবে মানে নিজের জীবনের যে লক্ষ্যটা এটার পিছনে এমনভাবে ছোটা এবং মা বাবার যে প্রত্যাশা যে না আমার সন্তানকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আর কোনো কিছুর দিকে কিন্তু তারা আসলে ফোকাস করে না, এই ডাক্তার আর ইঞ্জিনিয়ার। আর তখন স্টুডেন্টদের উপরে এই একটা চাপ চলে আসে যে আরে বাবা মার প্রত্যাশা রক্ষা করব নাকি নিজের স্বপ্নটাকে একটু যাচাই করব যে না আমি করতে পারি কিনা কাজটা। তো এই তো শুরু হয়ে গেল একটা মানে এটাকে কি বলবো আসলে একটা প্রতিযোগিতামূলক সংস্কৃতি আমরা যে শুরু থেকে বিল্ড আপ করে আসছি আমাদের এই সমাজে, সেটার ধারাবাহিকতা কিন্তু চলছেই। আর এখন স্যার আপনার কাছে এটাই প্রশ্ন যে আসলে এই যে ধারাবাহিকতাটা এটা আসলে একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের উপর আসলে কিভাবে প্রভাব ফেলছে? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব দারুণ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ হচ্ছে এই যে আমরা দীর্ঘদিন যাবত দেখেছি, এটা কিন্তু শুধুমাত্র যে এইচএসসির পরপর শুরু হয় তা না। আমরা যদি খেয়াল করি যে একদম ছোটবেলা থেকে আমরা যখন প্রাইমারি স্টেজ পার করি, তারপরেই ভালো স্কুলে আমাকে অ্যাডমিশন টেস্ট দিয়ে যেতে হবে, কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো খুব ছোটবেলা থেকেই আমি যদি খেয়াল করি, আমি ক্লাস 3-তে অ্যাডমিশন টেস্ট দিই। আমি ক্লাস 1 থেকে শুরু হয়ে যায় আসলে যে স্বনামধন্য স্কুলে আমার ছেলেকে বা মেয়েকে ভর্তি করাতে হবে। তো এটা চলতে থাকে একদম হচ্ছে অ্যাডমিশন টেস্ট, তারপর চাকরি পরীক্ষা। তো সব জায়গায় একটা প্রতিযোগিতা। তো বাচ্চার হচ্ছে যেই সময়ে বাচ্চার পার্সোনালিটি, মেন্টালিটি গ্রো করছে, ব্রেন ডেভেলপ হচ্ছে আরও ভালোভাবে, তখন থেকে তার মধ্যে একটা কম্পিটিশন ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিটিশন করলে কী হয়, তার বিকাশটাতে আসলেই অনেক প্রভাব পড়ে। কারণ হচ্ছে বাচ্চা কখনোই নিজের অবস্থা নিয়ে হ্যাপি হতে পারে না। সে সবসময় দেখে যে আমার চেয়ে আরেকজন ভালো করছে, একদম প্রতিযোগিতা, কম্পিটিশন। সুতরাং হচ্ছে বাচ্চার টার্গেট বা চোখ থাকে হচ্ছে সে অন্যদের দিকে, নিজের দিকে ফোকাস না দিয়ে অন্যদের দিকে ফোকাস থাকে যে সে আমার চেয়ে ভালো করছে, আমাকে একটা রেসে থাকতে হবে। সো এভাবে তারা তাদের নিজের যে সত্তাটা, নিজের যে প্রেজেন্সটা, এটাকে মিস করে ফেলে।
সো তাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয় যে আমি পারবো কি পারবো না, আমি বাবা মার প্রত্যাশা রাখতে পারবো কিনা, আমার নিজের গোল আমি অ্যাচিভ করতে পারবো কিনা, স্বপ্ন পূরণ করতে পারবো কিনা। তো একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয় তাদের মধ্যে। জি জি অবশ্যই অনেক নেগেটিভ প্রভাব পড়ে। জি, এটা একদমই ঠিক বলেছেন স্যার, যে এই যে তখন এই প্রেশারটাই কাজ করে যে আমি হয়তো পরিশ্রম করছি কিন্তু আমি আসলে জানি না যে আমি আসলেই আমার সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা, মা বাবার প্রত্যাশা রাখতে পারবো কিনা। এখন এখানে হ্যাঁ, ছোটবেলা থেকেই তো শুরু হয়ে যায় প্রতিযোগিতার এই ফেজটা, কিন্তু সবচেয়ে তীব্রতরভাবে দেখা যায় আসলে এই যে এইচএসসির পরে আমরা যখন এই অ্যাডমিশন ফেজটা পার করি যে আমাকে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। এখন এই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে দেখতে গেলে 55টার মতো সরকারি বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজের দিক থেকে দেখতে গেলে 37টার মতো আছে, আর যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখি তাহলে বুয়েটের সাথে আরও 3টি আছে। এবং আমাদের এই যে সরকারি বিদ্যালয়গুলো, এখানে সিট সংখ্যা কিন্তু দেখা যায় 60,000 কিংবা 70,000-এর মতো, কিন্তু পরীক্ষা দিচ্ছে 10 লাখ 12 লাখের মতো। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে একজন শিক্ষার্থী মেধাবী হলেও সে যখন চান্স পাচ্ছে না, তখন আমাদের সমাজটা কিন্তু তাকে এভাবে বলছে যে তোমার মেধা নেই, এর জন্য তুমি চান্স পাচ্ছ না। কিন্তু ব্যাপারটা কি আসলে এটা? ব্যাপারটা তো আমার মনে হয় যে এইখানে যে তার মেধা ঠিকই আছে, কিন্তু আমরা মূল্যায়ন করতে পারছি না, আমরা সেই সিটের পিছনে দৌড়চ্ছি, যেটা আসলে কিনা আমার যে ভিতরের পটেনশিয়ালিটি সেটাকে কিন্তু আমি বের করতে পারছি না। তো এই ক্ষেত্রে আসলে বাবা মাদের যে চিন্তাভাবনা, শিক্ষকদের যে চিন্তাভাবনা, সেই সম্পর্কে স্যার আপনার কি মনে হয় যে আসলে কীভাবে এই জিনিসটা ভাবা উচিত এই জায়গাটা? খুব গুরুত্বপূর্ণ বলেছেন, কারণ হচ্ছে হ্যাঁ এটাই হয় যে সিট সংখ্যা লিমিটেড, একজন চান্স না পেলে তাকে বলা হয় যে তুমি অযোগ্য, তুমি অদক্ষ, তোমার কোনো যোগ্যতা নেই। সো এটা আসলে খুব একটা আমি বলবো যে নেতিবাচক চিন্তা, তাই না? কারণ প্রত্যেকের মধ্যেই ক্যাপাবিলিটি আছে, পটেনশিয়ালিটি আছে সবারই মধ্যেই, কিন্তু সে সিট লিমিটের কারণে হয়তো বা তার ওই পরীক্ষায় 1 ঘন্টায় হয়তো তার পারফরমেন্সটা পুরোপুরি দিতে পারেনি, কারণ অনেক রকম ইস্যুস, মানসিক দ্বন্দ্ব কাজ করে, ভয় কাজ করে, অ্যাংজাইটি কাজ করে। তার ফলে একটা বাচ্চার বা একটা ছেলের মেয়ের মধ্যে যে পটেনশিয়ালিটি আছে পুরোপুরি সে দিতে পারছে না। তো এই জন্য হচ্ছে 1 ঘন্টায় আমরা তাকে অযোগ্য অদক্ষ বলতে পারি না পরীক্ষা 1 ঘন্টায়, কারণ সে তার মধ্যে ক্যালিবার অন্যরকম আছে, সে হয়তো অন্য সময় সেটা প্রকাশ করতে পারবে। বা সাফল্য কিন্তু একটা পরীক্ষায় নির্ধারণ করে না। জি অবশ্যই। সো এই ক্ষেত্রে হচ্ছে অভিভাবকদের আরও এই জায়গাটা বোঝা উচিত যে 1 ঘন্টার পরীক্ষা বা একটা অ্যাডমিশন টেস্ট কখনোই আপনার বাচ্চার যোগ্যতা দক্ষতা পরিমাপ করতে পারে না। সুতরাং এই নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক যে প্রকাশভঙ্গি, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাচ্চার বা আপনাদের সন্তানের ক্ষমতা বা পটেনশিয়ালিটি আপনাকে বুঝতে হবে, বুঝে সুযোগ দিতে হবে তা প্রকাশের, কারণ সব সময় সবার সব কিছু প্রকাশ পাবে না, বিভিন্ন রকম দ্বন্দ্ব কাজ করে। সো তাকে পর্যাপ্ত কেয়ার, ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ যেটা বলা হয়, যে তোমার একটা পরীক্ষাই ভালোবাসা নির্ধারণ করে না, আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে যত্ন করি এজ এ সান, জি অবশ্যই, এই হিসেবে এভাবে আসলে ট্রিট করা উচিত। জি স্যার একদমই ঠিক বলেছেন। এখানে আমার মনে হয় যে বিষয়টা দ্বন্দ্ব লাগে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের মাথায় মনে হয় এরকম বিষয়টা ঘুরতে থাকে যে অর্থনৈতিক দিকটা, আমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে কিন্তু আমার অনেকটা খরচ কমে যাচ্ছে। এবং অনেক সময় শিক্ষার্থীরা এটা ভাবেন যে বাবা মার তো এত করছে আমার জন্য, তাদের একটু এক্সপেন্স যদি আমি কমাতে পারি সেক্ষেত্রে হয়তো আমার ভালো হবে। কিংবা অনেক সময় দেখা যায় বাবা মারা এভাবেও বলেন সন্তানদেরকে যে তোমার যদি পাবলিকে চান্স না হয়, প্রাইভেটে পড়ানোর সামর্থ্য আমার নেই, তোমাকে প্রাইভেটে পড়াতে পারবো না। মেয়েদের ক্ষেত্রে হয়তো বলা যায় যে তোমাদেরকে বিয়েই দিয়ে দিব। এবং ছেলেদের বিষয়টা আসলে ওরা কিন্তু নিজেদেরকে ছোটোবেলা থেকে এভাবে ডেভেলপ করে যে না, তাকে বড় হয়ে কোনো একটা সংসারের হাল ধরতে হবে। কারণ মেয়েদের ক্ষেত্রে সেটা আমাদের সমাজে এরকমভাবে নেওয়াই হয় যে ঠিক আছে, ও যদি জবও না করে তার দায়িত্বটা একটা ছেলে নিচ্ছে। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব প্রেশারাইজ একটা ফিল করে ওরা, যে আমারকে ওরকম ক্যাপেবল হতে হবে যে না, আমাকে একটা সংসার চালাতে হতে পারে, এরকম কিছু। তো সব কিছু মিলিয়ে আসলে তখন দেখা যায় যে এই আর্থিক দিকটা এমনভাবে প্রভাব ফেলে যে একজন শিক্ষার্থীর যদি নিজের কোনো স্বপ্ন থাকে, সে তখন সেই স্বপ্নটাকে আসলে ত্যাগ দিয়ে দেয় যে না, বাবা মার একটু হলেও যদি অর্থনৈতিক দিক থেকে আমি এইটুকু সাহায্য করতে পারি, একটা ভালো জায়গায় একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে, তাহলে হয়তো আমার ভবিষ্যৎ আর একটু ভালো হবে, বা আমি ওই হিসেবে আমার বাবা মাকে খুশি করতে পারবো। এইখানে আসলে আমার প্রশ্ন যে বাবা মা তো সন্তানদেরকে করবেই,
এবং হ্যাঁ, সন্তানদের এটা দায়িত্ব বাবা মার জন্য চিন্তা করা। কিন্তু এই যে অ্যাডমিশন ফেজ, এটা দিয়ে কিন্তু আসলে আমরা ভবিষ্যতে কি হব সেটার কিন্তু একটা পাথওয়ে তৈরি করে দিচ্ছি। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি এখন এমবিবিএস নিয়ে পড়ছি। তার মানে কি, আমি এমবিবিএসে ঢুকেছি, ভবিষ্যতে আমি ডাক্তার হব এবং সেইটা নিয়ে আগাবো। এখন এই ব্যাপারটা যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমার যদি ইচ্ছা না থাকে এমবিবিএস পড়তে, এত পড়ার চাপ তো আমি নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি যদি শুধু আর্থিক দিক বিবেচনা করি এবং এইভাবে ভাবলাম যে না, হয়তো আমি ঢুকি কিন্তু পড়া আমি হয়তো কন্টিনিউ করতে পারবো, কিন্তু সামনে গিয়ে দেখা যাবে সেই মোটিভেশনটা আমি পাচ্ছি না, তখন আলটিমেটলি কিন্তু দেখা যাবে আমার সেশন লস হচ্ছে, ইয়ার লস হচ্ছে। তখন দেখা যাবে আর্থিক ভাবে আমি যেই সাপোর্টটা বাবা মাকে দিতে চেয়েছি, যে প্রেশারটা কমাতে চেয়েছি, সেটা আলটিমেটলি বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে অর্থনৈতিক দিক থেকে বাবা মারা যে চিন্তা করে যে না, পাবলিকে না হলে পড়াতে পারবো না, বা এভাবে যে স্টুডেন্টদেরকে প্রেশারাইজ দেওয়া বা স্টুডেন্টরা যেভাবে ভাবে, এটা আসলে কতটুকু যৌক্তিক? আচ্ছা, হ্যাঁ, ইকোনমিক একটা বিষয় থাকে, যার কারণে অভিভাবকরাও প্রেশারে পড়েন, বাচ্চাও একটা মানসিক বা প্রেশারে পড়ে, তাই না? সো এই জায়গাতে হচ্ছে খোলাখুলি কথা বলা বাবা মার সাথে যে আমার প্যাশন হচ্ছে এরকম, আমি এরকম যেতে চাই। হয়তো দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়লে বলা হয় বাবা মা অনেক কী করেন যে তোমাকে প্রাইভেটে পড়তে পারবো না, তো এটা একটা অ্যাংজাইটি তৈরি হয় যে আমাকে যেভাবেই হোক পড়তে হবে, চান্স না পেলে অনেক সময় ভালনারেবল হয়ে যায় মানসিকভাবে। সো এই জায়গাতে বাবা মার সাথে খোলাখুলি কথা বলতে হবে যে আমি চেষ্টা করছি সর্বোচ্চ, তারপরে যদি না হয় আমি চেষ্টা করব, আবারও চেষ্টা করতে মানে বোঝাপড়াটা ভালোভাবে হতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা, খোলাখুলি কথা বলাটা দরকার, খুবই দরকার। আপনার বাচ্চার মন মানসিকতাটা বোঝা দরকার অভিভাবকদের, এবং হচ্ছে আপনার মানে সীমাবদ্ধতা কতটুকু দিতে পারবেন, এবং বাচ্চার ভবিষ্যতের জন্য আপনার কতটুকু অ্যাওয়ার, এটাও খোলাখুলি কথা বলা, একজন আরেকজনকে অভিযোগ, ভয় না দেখিয়ে যে তুমি যদি চান্স না পাও তোমাকে পড়াশোনা করাতে পারবো না। বাচ্চার কাছে মানে বাচ্চারা যদি বলে যে আমাকে যদি তুমি না পড়াও আমি বাসায় এসে চলে যাবো, এরকম সিচুয়েশনও হয়, আমরা বিভিন্ন কেসে দেখতে পাই। সো বোঝাপড়াটা জরুরি যে আমি কি করতে চাই, কারণ রিয়েলিটি খুবই কঠিন, রিয়েলিটি হইতে পারে অনেক কিছুই, যে যেহেতু সিট লিমিট আমাদের খুবই, এটা একটা নির্ধারিত করে দেওয়া একেবারেই। রাইট। একটা সিটের জন্যই দেখা যায় যে 15,000 মানে 15 থেকে 20 জনের মতো একটা সিটের জন্যই লড়াই করে। সেক্ষেত্রে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো আরও বেশি, একটা সিটের জন্য দেখা যায় 100 জনের মধ্যেও কম্পিটিশন হয়ে যায়। রাইট। এই জন্য হচ্ছে শিক্ষার্থীদের জন্য আপনারা যদি একটু শিথিল হন, খোলাখুলি কথা বলেন, একদম যদি এরকম বাধা ধরা নিয়ম দিয়ে দেই যে আমি তোমাকে আর পড়াতেই পারবো না যদি তুমি পাবলিকে না পড়ো, সো এতটা কঠিন না হয়ে আমার মনে হয় শিথিল হয়ে দুইজনই, বাবা মা এবং সন্তান, একসাথে বসে যদি বিষয়টা নিয়ে সলভ করা যায়, কথা বলা যায়, একটু স্ট্রেস কম দেওয়া যায় বাবা মাকেও বাচ্চাদেরকেও, তাহলে হচ্ছে আমার মনে হয় যে মানসিক অবস্থা দুইজনেরই ভালো থাকবে, দুই পক্ষে। জি স্যার। এবং এই কথা বলার এই যে বোঝাপড়ার ব্যাপারটা, এটা কিন্তু আসলেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় বাবা মা হয়তো চিন্তা করছে যে না, আমি জীবনে ডাক্তার হতে পারিনি, আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো। এখন এই ধারায় যদি বজায় রাখি, তাহলে কিন্তু কখনোই নতুন কোনো কিছু করার সেই যে ইচ্ছা বা নতুন কোনো প্রফেশন কিন্তু আমরা আসলে দেখব যে একেবারেই মানুষই পাচ্ছি না আমরা। এক্ষেত্রে একটা সিনারিও আমরা ভাবতে পারি, হয়তো বাবার ইচ্ছা সে তার মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াবে, কিন্তু মেয়ের ইচ্ছা সে হয়তো ক্রিমিনোলজি নিয়ে পড়বে। এটা কিন্তু বেশ দারুণ একটা সাবজেক্ট, বেশ ডিমান্ডেবলও। কিন্তু বাবা মাদের একটা হয় কি যে হ্যাঁ, তারা অনেক এক্সপিরিয়েন্স, তারা অনেক দূরদর্শী চিন্তাভাবনা করেন, কিন্তু বাবা মাদের এটা একটা ধারণা কাজ করে যে ক্রিমিনোলজি নিয়ে যে আগাবে, এটা তো গতানুগতিকের বাইরের একটা সাইড, একটা লাইন। এই ক্ষেত্রে যদি ও আগায়, ওর রিস্ক আছে, এমন হতে পারে ও সফল হতে পারে, এমনও হতে পারে ও ঝরে পড়তে পারে। কিন্তু সন্তানের খুবই ইচ্ছে যে না, সে ক্রিমিনোলজি নিয়ে পড়বে। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন স্যার আপনার কাছে, যে সন্তানের কি মানে সেই শিক্ষার্থীর কি উচিত যে না, তার স্বপ্ন যেটা, সেটার পিছনে সে রিস্ক নেবে, যে না আমি আগে চেষ্টা করে দেখি, যদি না হয় পরবর্তীতে আমি অল্টারনেটিভ কোনো কিছু ভাববো, নাকি বাবা মার কথা অনুযায়ী ওই কথা শুনে তার আসলেই গতানুগতিক ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পড়া উচিত? আচ্ছা, হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে
অবশ্যই আবারও বোঝাপড়ার বিষয়টা, কার কি নিড, বাবা মা কোন নিড থেকে আপনার জন্য চাচ্ছেন যে আপনি ডাক্তার পড়েন। এবং এখানে একটা বিষয় যেটা হয় যে আমরা হচ্ছে বাচ্চাদের উপর অনেক সময় চাপিয়ে দেই যে তোমাকে ডাক্তারই হতে হবে, আমি হয়তো আমার লাইফে পারিনি আমার বাচ্চাকে আমি ডাক্তার বানাবো। তো এটা একটা আনহেলদি আমি বলবো, কারণ হচ্ছে আমার আনমেট নিডগুলো আমি বাচ্চার উপর চাপাতে পারি না। সে একটা ইউনিক মানুষ, তাই না? প্রত্যেকে আমরা ইউনিক, সে তার চিন্তাভাবনা, তার ভালো লাগা, তার প্যাশন অন্যরকম হতেই পারে। তো এই জায়গায় আমরা আগে শুনবো যে আমার বাচ্চা কি চায়, তার কি পছন্দ। সো যদি আমি চাপিয়ে দিই তাহলে কিন্তু সে ড্রপ আউট করবে এক সময়। অনেক অনেক কেস পেয়েছে এরকম যে বাবা মার ইচ্ছায় বাবা মা চাপিয়ে দিয়েছে গিয়ে, কিন্তু সে আর সার্ভাইভ করতে পারছে না, সে আলটিমেটলি ঝরেই পড়ছে। সো এটা তো আপনি আগে বলছিলেন ইকোনমিক লস, অনেক ধরনের লস হয়। সো চাপিয়ে দেওয়াটা কখনোই আসলে কাম্য নয়। আমরা বাচ্চার বুঝবো যে বাচ্চার প্যাশনটা কি, সে কি চায়, এবং বাচ্চার যে প্যাশন থাকবে, যে গোল থাকবে, সেটা নিয়েও যথেষ্ট রিসার্চ নলেজ নিয়ে বাবা আমাকে অপরচুনিটিগুলো বোঝানো যে দেখো আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো, এখান থেকে আমি এরকম ভালো ক্যারিয়ার পাবো। সো এখানে হচ্ছে একটা ম্যাচিউর ডিসকাশন হতে পারে বাবা মামার সাথে যে দেখো আমি হচ্ছে এখান থেকে অপরচুনিটিস এ হবে, আমার স্ট্রেংথসগুলো এই। তো এরকম হচ্ছে দুই পক্ষেরই একটা লজিক থাকবে, সেটার উপরে দুই পক্ষকেই শুনতে হবে, এবং সেই সুযোগটা বাবা মাকেও যেমন দিতে হবে সন্তানকেও দিতে হবে বাবা মাকে। তো এখানে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে এমপ্যাথি মানে আমি বাচ্চার জায়গা থেকে বোঝা, বাচ্চারও বাবা মামার জায়গা থেকে বোঝা, এবং দুইজনই হচ্ছে একটা কনভারসেশনে যাওয়া, সমঝোতায় আসে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং লাইফটা, ক্যারিয়ারটা যেহেতু সন্তানের দিকটা আমি একটু দেখবো যে সে যে প্ল্যান করছে এটা আসলেই ভালো কিনা। যদি ভালো হয় আমি অ্যাপ্রিশিয়েট করব, যদি হয় মনে হয় যে ত্রুটি আছে আমি সাজেশন দেবো, আমি বলবো, গাইডেন্স দেবো। অবশ্যই আমরা প্যারেন্টস হিসেবে আমাদের গাইডেন্স দেওয়াটা জরুরি, তাই না? কারণ হচ্ছে একটা বাচ্চা, তার ভুল হতে পারে। সো আমি গাইডেন্স দেবো, কিন্তু একদম অপোজ করবো না, কারণ মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে, আপনি যদি কারো প্যাশন, কারো ইচ্ছার বিরুদ্ধে কথা বলেন, সে হচ্ছে এটা, তার মধ্যে একটা রেভিলিয়াসনেস কাজ করে, সে একটা সময় গিয়ে দেখা যাবে যে মানে চাপানো জিনিস বেশি দিন থাকে না। সে বিদ্রোহ করবে, সে বের হয়ে যাবে, সে তার মতো আবার কাজ করবে। তো আমরা অসংখ্য উদাহরণ এরকম দেখি যে হয়তো বাবা আমার চাপে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, কিন্তু একসময় সেগুলো ছেড়ে সে ফটোগ্রাফার হয়ে গেছে। ওই যতদিন পড়েছে সেটা পুরোটাই আসলে লস প্রজেক্ট বলা যেতে পারে। তো এই জন্য হচ্ছে একটা মানুষের সবারই আমি তার দিকটা দেখা উচিত এমপ্যাথি দিয়ে, সহমর্মিতা দিয়ে, এবং হচ্ছে আমি যদি আমার যুক্তি বোঝাতে চাই একটা ম্যাচিউর ডিসকাশন হতে হবে, তারটা আমার শুনতে হবে, আমি আমার জায়গাতে বুঝতে হবে, এবং হচ্ছে একটা মাঝামাঝি একটা জায়গা আসতে হবে যে দেখো বাবা মা, তোমরা হয়তো চাও যে আমার সাকসেস, আমিও আমার সাকসেস চাই, সুতরাং হচ্ছে এই ক্রিমিনোলজি নিয়ে যদি আমি সাকসেস পাই তাহলে সমস্যাটা কোথায়। এইভাবে কনভিন্স করে হতে হবে, কারণ কেউ কাউকে চাপিয়ে দেবো না, রাগারাগি করবো না। তো এটা হচ্ছে আমার মনে হয়। স্যার খুব সুন্দর করে বলেছেন, স্যার খুবই সুন্দর করে বলেছেন। এখন আরেকটা জিনিস দেখা যায় যে অ্যাডমিশন ফেজটা, এটা তো আসলে খুবই চাপের, মানসিক চাপ থাকে, পরিবারের চাপ থাকে, সামাজিক চাপ থাকে। তখন দেখা যায় যে একজন শিক্ষার্থী তার বেস্টটাই দিচ্ছে পড়াশোনায়, সে খুব পরিশ্রম করছে, এবং আমাদের সমাজে তো একটা কথা আছে যে পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, তুমি পরিশ্রম করলেই তুমি ফল পাবে ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু যে অনেক পরিশ্রম করছি, কিন্তু যখন পরীক্ষা দিলাম ফলটা আমি ওভাবে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে কি শুধু পরিশ্রমের পাশাপাশি কি আরও কিছু যুক্ত থাকা উচিত, যেটা পরিশ্রমটাকে ব্যালেন্সে নিয়ে আসবে? এই ক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় যে পরিশ্রমের করার পরেও কেন আসলে ফলটা ওইভাবে আসে না? পরিশ্রমের সাথে আমরা আর কি কি বিষয়ে ভাবতে পারি? আচ্ছা, হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ অনেকে বলছে হয়তো আমি অনেক পরিশ্রম করেছি কিন্তু তারপর আমি কেন পাচ্ছি না, রেজাল্ট পাচ্ছি না। তো আলটিমেটলি কি করে, সে পরিশ্রমটাই ছেড়ে দেয়। তো এটাও একটা ভুল স্টেপ কনসিকুয়েন্সের ফলে। সো আমাদের যেটা করতে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যে পরিশ্রম করব পাশাপাশি স্ট্র্যাটেজি, কৌশলগতভাবে আমি কিভাবে আগাতে পারি, কোন কৌশলে আমি পরিশ্রম করলে কোন ওয়েতে গেলে আমার হচ্ছে সহজ হবে, আমি সাকসেসের দিকে যাব, তাই না? সো আমার প্রথমেই মাথায় রাখতে হবে যে আমার কৌশলটা কি। পরিশ্রম অনেকভাবে করা যায়, তাই না? অনেক পড়া যায়, আমার সব কিছু পড়ে ফেলতেছি, কিন্তু আমি প্রথমে দেখবো কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি আসে, কোনগুলো হচ্ছে আসার সম্ভাবনা বেশি, এক্সপার্টদের সাথে কথা বলবো। সো এইভাবে হচ্ছে স্ট্র্যাটেজি এবং পরিশ্রম দুইটাই লাগবে আসলে। এবং কিছু আরও কিছু বিষয় আছে, হ্যাঁ, হেলথ রিলেটেড, মেন্টাল হেলথের যত্ন নিতে হবে। কারণ আমি যদি অ্যাংজাইটি, স্ট্রেস নিয়ে খুব পরিশ্রম করি, তখন কিন্তু আমি পরীক্ষায় গিয়ে আমার নার্ভাস সিস্টেম লিখতেই পারবো না, মনে আসবে না কিছু, ব্রেইন একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো এটা আরেকটা ক্রাইসিস।
এবং হচ্ছে physical এটা আমি নিজেই ফেস করেছি, যে রাত জেগে অনেক পড়ছি, আগামীকাল মানে আমি ঘুমাই নেই একদম রাতে। পরে দেখা গেছে যে একেবারে সহজ প্রশ্নটা যেটা আমি পারি, আমার হঠাৎ করে পুরোই একেবারে ব্রেন থেকে আউট হয়ে গেছে যে আসলে জিনিসটা কি হবে, উত্তরটা কি হবে। তো এটাই আসলে পরিশ্রমের সাথে আমাদেরকে মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে, শারীরিক স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। ঘুমটা আসলে খুবই দরকার। এখানে একটা বিষয়, এটাই যে আমাদের কিছু নিড থাকে শরীরের এবং মনের, এই নিডগুলো যদি আমরা ভায়োলেট করি পড়াশোনার জন্য, পরিশ্রমের জন্য, তখন কিন্তু শরীর বিদ্রোহ করবে। কারণ আপনি একদম না ঘুমিয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনার ঘুমটা কিন্তু একটা বেসিক নিড ছিল। জি অবশ্যই। তখন আপনার এই যে হ্যাঁ, ব্রেনটাকে তো আমাকে এত কিছু আমি ব্রেনে দিচ্ছি, ওকে তো একটু রেস্ট দিতে হবে আসলে। ইনফরমেশনগুলো অর্গানাইজ করার জন্য রেস্ট দিতে হবে। তো ঘুমটা খুব জরুরি ছিল। আপনার যদি না খেয়ে একদম সারাদিন পড়েন, না ঘুমিয়ে, তখন কিন্তু আপনার বডি বিদ্রোহ করবে, তখন আপনি ভালো পারফর্ম করতে পারবেন না। সুতরাং আমার যেই বডির মনের যেই নিডগুলো আছে এগুলো ফুলফিল করেই আমি পরিশ্রম করবো, আমি পড়াশোনা করবো, তাহলে আসলে একটা আউটকাম পাওয়া যাবে। আমার মনে হয় এই জিনিসটা আসলেই সকল অ্যাডমিশন ফেজে যারা আছেন, আমাদের দর্শক যারা দেখছেন, তাদের অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল রাখা উচিত। কারণ এই অ্যাডমিশনের এত চাপ নেওয়ার মধ্য দিয়ে আসলে আমরা নিজেদের এই কমফোর্ট জোনটাকে একেবারেই বিলীন করে ফেলি। আমার মনে হয় যে হ্যাঁ, হয়তো হতে পারে যে 6 থেকে 7 ঘন্টা যেটা ঘুমের সময় আমরা হয়তো সেটা কমালাম, কিন্তু ঘুমাতে হবে। না ঘুমিয়ে একটা আনহেলদি একটা যদি লাইফ লিড করা শুরু করে দিই, তাহলে আসলে এটা কিন্তু আপনার পরিশ্রম আপনি করছেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত দেখা যাবে ফলপ্রসূ হচ্ছে না। তো এরপরে স্যার আরেকটা জিনিস যেটা দেখা যায় বর্তমান যুগের সাথে যদি রিলেট করে প্রশ্নটা রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের তরুণরা এখন খুব দ্রুতই দেখা যায় রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে। তো এখন এই যে অ্যাডমিশন ফেজ যখন চলছে, বা কিংবা যে কোনো পরীক্ষার কথাই আমি বলি না কেন, চাকরির অ্যাডমিশনের ওই সময় যদি চিন্তা করি না কেন, যদি তাদের রিলেশনশিপের ব্রেকআপ হয়ে যায়, তখন তাদের যে মানসিকভাবে যে একটা চাপ তারা ফিল করছে, তা এখন এটা নিয়ে কি এরকম কোনো পরামর্শ, মানে আমি ওইটা জানতে চাচ্ছি যে এই অ্যাডমিশন ফেজগুলো থেকে আসলে এই রিলেশনশিপে জড়ানো বা এই জিনিসগুলো কি করা ভালো, আর নাকি ওই যে ব্রেকডাউনটা হচ্ছে এটাকে আসলে আমি কিভাবে কাটিয়ে উঠতে পারবো? আচ্ছা, দুইটা কোশ্চেন বলছেন, একটা ভালো কিনা এবং ব্রেকডাউন হলে কাটাতে পারবো কিনা। সো কিছু ক্রুশিয়াল টাইমে আমাদের যেমন অ্যাডমিশন টাইম, তাই না, ওই সময় আমার ফোকাসটা যদি পড়াশোনায় থাকে তাহলে খুবই ভালো, এবং যে বিষয়গুলো আমাদের ফোকাসকে ডিস্ট্রাক্ট করে এগুলো আসলে যত মানে লিমিটেশনে রাখা যায় ততই ভালো আর কি। সো রিলেশনশিপের ধরন আছে, যে রিলেশনশিপে আমি গেলাম সামহাও যাইতেই পারি, মানে বিভিন্ন ভাবে হয়ে যায় জি, মনের কথা তো বলা যায় না। অনেকভাবে হয়ে যায়, মানে এটা আসলে মনকে আসলে আটকানো যায় না অনেক সময়। সো হয়ে গেলেও যেন আমাকে এটা যেন আমার ফোকাসটাকে ডিস্ট্রাক্ট না করে, আমার যেন পড়াশোনা থেকে আমি না সরি, এই জিনিসটা এনশিওর করতে হবে যে একটা লিমিটেশন, একটা টাইম বাউন্ডারি সেট করতে হবে, একটা হেলদি রিলেশনশিপ মেইনটেইন করার চেষ্টা করতে হবে। যদি বাই চান্স হয়ে যায় না করা, আসলে ওই টাইমটাতে আমার মনে হয় ফুল ফোকাস পড়াশোনা থাকা ভালো, কিন্তু সামহাও যদি হয়ে যায় তখন হচ্ছে আমি যে টাইমটা সেট করব পড়াশোনার, ওই সময় মনোযোগটা যেন পড়াশোনায় থাকে, আমি যেন পড়াশোনার সময় মোবাইল চেক করছি, কথা বলছি, এটা যেন না হয়। কারণ এটা হলে কি হয়, আপনার ফুল মনোযোগটা পড়াশোনায় থাকছে না। সুতরাং এটা একটা। আর হচ্ছে যদি রিলেশনশিপ আগে থেকে ছিল, অ্যাডমিশন টাইমে ব্রেকআপ হয়ে গেল, ব্রেকডাউন হয়ে গেল, সো তখন হচ্ছে একটা তো মানসিক ক্ষত কাজ করে, ক্ষত তৈরি হয়। কারণ একটা রিলেশনশিপ মানে একটা অ্যাটাচমেন্ট, একটা ইমোশনাল বন্ডিং। সো এই জায়গাতে যখন একটা ডিটাচমেন্ট তৈরি হয়, তখন আমরা স্বাভাবিকভাবে আমরা ভালনারেবল হই, ইমোশনাল একটা ব্রেকডাউন চলে। সো ওই সময়ে জরুরি ভিত্তিতে মানসিক স্বাস্থ্যের সেবা নেওয়াটা দরকার। একজন এক্সপার্টের সাথে কথা বললে, সেশন নিলে, থেরাপি ট্রিটমেন্ট নিলে, তখন হচ্ছে আপনি ইমিডিয়েটলি এটা থেকে রিকভার করতে পারবেন। সো আমার মনে হয় এই জায়গাটা দরকার, নিজে নিজে সাফার করার চেয়ে একজন এক্সপার্টের সাথে আপনি যদি কথা বলেন, ওই টাইমে আপনি দ্রুত রিকভার করতে পারবেন। আর যদি না করেন, মনে করেন যে না আমি এটা নিয়ে আমি এখন পড়াশোনা করবো, আমি কোনো ট্রিটমেন্ট নিব না, কথা বলবো না, এটা নিয়ে চাপিয়ে আমি কষ্ট যা পেয়েছি চাপিয়ে আমি পড়াশোনা করবো না, এটা হবে না। কারণ আপনি ভিতরের যেই কষ্টগুলা, যেই যন্ত্রণাগুলা, ক্ষতগুলা, এগুলো নিয়ে কাজ করা হচ্ছে না, প্রসেসিং হচ্ছে না। সুতরাং যতই আপনি পড়াশোনা করছেন, আপনারা দেখবেন যে ঘুম হচ্ছে না, মনোযোগ আসছে না, আপনি ভালনারেবল ফিল করবেন। সো দ্রুত আসলে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, এক্সপার্টদের সাথে বসা দরকার, সেশন নেওয়া দরকার আসলে। এটাই আসলে একা একা যখন থাকি, বা এই একাকিত্ব কিন্তু আসলে ভিতরের দুঃখটাকে আরও বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি এমন কাউকে পাই যে না আমার কথা শুনবে এবং আমাকে সুন্দরভাবে গাইড দিতে পারবে, ব্যাপারটা এরকম না যে আমাকে সেটার জন্য কোনো বকাবাজি করা হচ্ছে কিংবা আমাকে উপদেশ দেওয়া হচ্ছে, সেটা না। আমি কিভাবে সেই সিচুয়েশনটা দিয়ে যাচ্ছি সেটা উনিও ফিল করবে এবং আমাকে একটা সুন্দর ওয়ে দেখাবে যে না আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি। এটা কিন্তু একদম শুধুমাত্র সম্ভব যদি আমরা
মনোরোগ বিশেষজ্ঞদের কাছে শরণাপন্ন হই, ঠিক আছে? কারণ মনের চিকিৎসা কিন্তু আসলে চোখের ডাক্তার কিংবা অর্থোপেডিক্সের ডাক্তার যদি বলেন তারা কিন্তু করতে পারবে না। কাজেই যেটার জন্য স্পেশালাইজড, আমাদের কিন্তু সেই জায়গায় যেতে হবে। তো স্যার খুবই সুন্দর করে বলেছেন এই যে বর্তমানে যে রিলেশনশিপে যে বিষয়টা আমরা দেখছি। এখন আরেকটা বিষয় দেখা যায় স্যার, যে যখন অ্যাডমিশনের রেজাল্ট বের হয়, যখন একজন শিক্ষার্থী তার যেই ফল সে আশা করেছে সেটা যখন পাচ্ছে না, ওই মুহূর্তটাতে কিন্তু আসলে তাকে যতই বোঝানো হোক কিংবা যতই খোঁটা দেওয়া হোক না কেন, সে কিন্তু কোনোটাই আসলে নিতে চায় না। তার তখন নিজের একটা মানে নিজস্ব কেন্দ্রিক একটা জগৎ সে তখন ধরে ফেলে, বানিয়ে ফেলে, যে আমি অবশেষে মানে আমি ফলাফলটা আমার মতো করতে পারিনি, আমি ফেইলই করলাম, আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি, আমার পরিশ্রমও সব কিছু জলে গেল, সবটাই জলে গেল। তো ওই মুহূর্তটা আসলে আমার কাছে মনে হয় যে খুবই ক্রুশাল একটা মোমেন্ট। কারণ তখন এই নেগেটিভ থটসগুলো এমনভাবে আসে, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়, যেটা কিনা আমার জীবনেরও একটা ক্ষতি করে ফেলতে পারে। এই ক্ষেত্রে যখন আমরা দেখছি যে শিক্ষার্থীরা রেজাল্ট পাওয়ার পরে দেখা গেল কোনো কমিউনিকেশন সে করছে না, সে খুব চুপচাপ হয়ে আছে কিংবা ঘরের দরজা আটকে বসে আছে, সেই ক্ষেত্রে আসলে তার বাবা মায়ের কিংবা তার বন্ধু বা সহপাঠী যারা আছেন তারা আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে পারে যেন সে কোনো ভুল পদক্ষেপ না নেয়? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন প্রথমেই যে তাকে কোনো কথা শোনানো বা খোঁটা দেওয়া একটা বলছিলেন, তো এগুলো আসলে একদমই উচিত হবে না। কারণ সে অলরেডি আপনি নিজেও কষ্ট পেয়েছেন, আপনার সন্তান বা আপনার বন্ধু, আপনার ভাই বোন চান্স পায়নি, কিন্তু সে সবচেয়ে বেশি কষ্ট সে পেয়েছে, তাই না? সে পরিশ্রম করেছে, সে একটা জায়গায় পায়নি। সো তার যে কষ্টটা এটা কিন্তু অনেক বেশি। সো আমি যদি আরও তাকে কথা শোনাই, খোঁটা দিই, তখন হচ্ছে কিন্তু সে ভালনারেবল হয়ে যেতে পারে, মানে ওইটা খুব রিস্কে চলে যেতে পারে। সুতরাং আমাদের কাজ হচ্ছে তার সাথে থাকা, তাকে কিছু আমি বলবো না যে ঠিক আছে ভালো কিছু হবে বাবা, তখন এগুলো তার সহ্য হবে না, তাই না? তখন তার সাথে থাকা, তার যত্ন নেওয়া, সে খাচ্ছে কিনা, সে ঘুমাচ্ছে কিনা, তার কথা শোনা যে তোমার প্ল্যান কি বা তোমার কেমন লাগছে, মানে সে খুব কষ্টে আছে, ওই জায়গাটা আমাদেরকে মানে কি করতে হবে, এমপ্যাথি দিতে হবে, সহমর্মিতা, যে আমরাও তোমাকে কেয়ার করি, তুমি একটা জায়গায় তোমাকে চান্স পাওনি তার মানে যে তোমাকে ভালোবাসি না তা না, একটা আনকন্ডিশনাল লাভ তোমাদের জন্য। কারণ তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তাই না? ফ্রেন্ড, বা তুমি আমার সন্তান, তুমি আমার ভাই। সো এটা আসলে একটা পরীক্ষা, একটা ফলাফল দিয়ে কখনোই আসলে কি করা যায় না, ডিফাইন করা যায় না। আরেকটা বিষয় দেখা যায় যে যখন এই যে অ্যাডমিশনের রেজাল্টটা বের হয়, তখন একজন শিক্ষার্থী যখন সে যেই ফলটা চেয়েছে সেটা যদি না পায়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে একদম চুপ হয়ে যায়। তাকে যদি কেউ খোঁটাও দেয় কিংবা তাকে যদি কেউ মানে সহমর্মিতাও জানাতে আসে, তখন সে আসলে কোনো কিছু রিসিভ করে না। সে নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলে, নিজের সাথে একটা বোঝাপড়ায় চলে যায় যে কেন সে পারল না। এবং তখন নেগেটিভ থটসগুলো এমনভাবে আসলে আঁকড়ে ধরে একজন শিক্ষার্থীকে যে সেটা কিন্তু তার জীবনের উপরে আসলে চলে আসে, যে সে তার জীবন নিয়েও নিতে পারে, এরকম দেখতে পারি। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে সে শিক্ষার্থী কথাই বলছে না কিংবা সে তার ঘরের দরজা বন্ধ করে দিল, তখন আসলে বাবা মা কীভাবে অ্যাপ্রোচ করতে পারে কিংবা তার সহপাঠীরা তাকে আসলে কীভাবে অ্যাপ্রোচ করতে পারে এবং তাকে সেভ করতে পারে যে ওরকম ভালনারেবল কোনো স্টেপ যেন সে না নেয়? হ্যাঁ, সো এটা একটা কঠিন মুহূর্ত একজন মানুষের জন্য, একজন শিক্ষার্থীর জন্য, যখন হচ্ছে আশানুর ফলাফল পাইনি। সো অনেকটাই মানে একদম ভালনারেবল অবস্থা চলে যেতে পারে, তাই না? সো এক্ষেত্রে হচ্ছে যেটা হয়, সেলফ এস্টিম লো হয়ে যায়, কনফিডেন্স লো হয়ে যায়, এই জন্য হচ্ছে সে একদম কমিউনিকেশনই করতে চায় না। সো এটা একটা সিমটমস। সো এক্ষেত্রে বাবা মা বা আমাদের বাসার মানুষ, বন্ধুবান্ধব, তাদের উচিত ওই বিষয়টা নিয়ে স্পেসিফিক এখনই আমি তাকে সান্ত্বনা দেয়া, কিছু বলা, এগুলো যাতে না করি। কারণ এখন তার মধ্যে যে ভালনারেবিলিটি বা যে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস, যে নেগেটিভ থট চলছে, আপনার একটা কথায় সেটা আরও ট্রিগার হয়ে যেতে পারে। সো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে ওই সময়ে কথা বলার। এর চেয়ে আমরা ওই জায়গাটা ফোকাস না দিয়ে আমরা তাকে যে ভালোবাসি, তাকে যে কেয়ার করি অ্যাজ এ পার্সন, এজ এ সান, এজ এ ডটার, এজ এ ফ্রেন্ড, ওই জায়গাটা আমার ফোকাস দিতে হবে যে না, আমি তোমাকে কন্ডিশনাল ভালোবাসি না, আমি হচ্ছে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসি, তোমাকে কেয়ার করি, যত্ন করি। এই একটা রেজাল্ট আমাদের এইটাতে কোনো মানে ইফেক্ট পড়েনি। এটা তাকে যখন বোঝাবেন, তাকে যখন আপনি কেয়ার, ভালোবাসা দিবেন, যথেষ্ট ইম্পর্টেন্স দেবেন,
তখন সে ফিল করবে যে না, আমার বাবা মা আমাকে এখনো স্টিল ভালোবাসে, আমার বন্ধুরা আমাকে স্টিল গ্রহণ করছে, আমাকে এই রেজাল্টের জন্য আমাকে তারা কে ছেড়ে চলে যাচ্ছে না। এই অ্যাংজাইটিটা তাদের কমে যাবে, কারণ এটা একটা অ্যাংজাইটি তাদের থাকে। এইভাবে আমাদেরকে যত্ন নিতে হবে, তাদের খেয়াল রাখতে হবে, ভালোবাসাটা দিতে হবে, সাপোর্ট দিতে হবে। খুবই সুন্দরভাবে বলেছেন স্যার। এটাই আসলে যে যখন খারাপ সময়গুলো আমরা পার করি, বাবা মা যদি কোনো কিছু না বলুক, মা যদি এসে সন্তানকে একটু জড়িয়েও ধরে, সেটাই আসলে তখনকার জন্য একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত কিন্তু তৈরি করে ফেলে। তার যত ক্ষোভ, যত যাই কিছু থাকুক না কেন, সে কিন্তু কিছু সময়ের জন্য হলেও সবটা ভুলে গিয়ে এটা ভাবে যে না, সে একা নয়, তার পাশে তার পরিবার আছে, তার মা আছে, বাবা আছে। তো আমার মনে হয় যে হ্যাঁ, প্যারেন্টসদেরকে আসলে এই জিনিসগুলোর প্রতি সচেতন হওয়া উচিত যে আমরা শুধুমাত্র হ্যাঁ, আমরা সন্তানের ভালোই চাই, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কি ওভার প্রোটেক্টিভনেস চলে আসে, কিংবা প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে যায়, এবং সেটা থেকে না চাইতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায় সন্তানের উপর। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্যারেন্টিংটা আসলে একটা গুড ওয়েতে যাওয়া উচিত। এখান থেকে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের একটা প্রবণতা আমি বেশ দেখি। সেটা হলো যে যারা প্রথম সারির দিকে থাকে, যে শিক্ষার্থীরা, শিক্ষকদের টেন্ডেন্সি থাকে আসলে ওদেরকে নিয়ে। যারা একটু পিছিয়ে পড়েছে তাদেরকে কিন্তু আসলে দেখা যায় যে শিক্ষকরা তেমন গুরুত্ব দিচ্ছে না। বিভিন্ন কোচিং সেন্টারেও দেখা যায়, আমি নিজেও যেমন যখন অ্যাডমিশনের সময় কোচিং করতাম, তখন এরকম কিন্তু দেখেছি যে ভালো স্টুডেন্টদেরকে নিয়ে আলাদাই একটা গ্রুপ খোলা হয়েছে যে না, ওদেরকে এক্সট্রা টাইম আমরা সার্ভিস দিব, কারণ ওরা তো আমাদেরকে ভালো ফিডব্যাক দিবে। কিন্তু আমি যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি স্যার, একজন শিক্ষকের সফলতাটা আসলে সেখানেই, সে যদি একজন পড়ে যাওয়া স্টুডেন্টকে টেনে উঠিয়ে দাঁড় করাতে পারে এবং প্রথম সারির দিকে আনতে পারে। তো এই যে টিচাররা যখন এরকম বৈষম্যটা করে, এটাও তো আসলে একজন স্টুডেন্টের উপরে প্রেশারাইজ ফিল করায় এবং তাকে কিন্তু নগণ্য বোধ করায়। তো এই ক্ষেত্রে স্যার, টিচারদের বিহেভিয়ারে আমরা যদি বলি যে একটা পরিবর্তন আসলে কিভাবে আনলে বেটার হয়, এই জিনিসটা স্যার। সো এটা আসলে কোনোভাবেই কাম্য না। যদি আমি টিচার হয়ে এরকম একটা পজিশন থেকে আমি যদি ভাগাভাগি করি, যারা বেশি ভালো তাদেরকে বেশি ফোকাস করি, যারা কম পারফরমেন্স করছে তাদেরকে যদি আমি একদম নেগলেক্ট করি, সো তাদের তখন হচ্ছে কনফিডেন্স আরও ভেঙে দেয়। সো এটা আসলে কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। একজন টিচার হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা স্টুডেন্টদের প্রতি তাদের মনোভাব পজিটিভ থাকতে হবে, বায়াসনেস থাকাটা উচিত না আসলে। সো কেয়ারটা থাকতে হবে যাদের হচ্ছে পারফরমেন্স ভালো হচ্ছে না তাদের প্রতি বেশি, কারণ কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো ইস্যুজের কারণে হয়তো তারা ভালো করছে না, তাই না? সো টিচারদের এই জায়গাটাতে যদি আমরা দেখি যে একটা তারতম্য দেখা যাচ্ছে, তখন আসলে মানে যদি আমরা বলতে পারি, কেউ টিচারদেরকে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি, আসলে টিচারদের সাথে বোঝাপড়ার জায়গাটা আসলে হওয়া উচিত যে আমার স্টুডেন্ট যাকে আমি পড়াচ্ছি তার কেন আসলে সমস্যাটা হচ্ছে, সেটা আসলে কথা বলা উচিত টিচারদের সঙ্গে। সো ওই প্রশাসনেরও উচিত খেয়াল করা, প্রশাসনকে এবং স্টুডেন্টদেরও যদি মনে হয় যে না বেশি ভারসাম্য নষ্ট হচ্ছে, তারও কথা বলা, টিচারকে বলা উচিত। এবং আমার মনে হয় এই ম্যাচিওর ডিসকাশনে আসা উচিত, কারণ খুব সুন্দরভাবে আমরা অ্যাসার্টিভলি বলতে পারি যে স্যার, এখানে হচ্ছে আমি একটু ইনজাস্টিস দেখছি আমার প্রতি, স্যার আপনি যদি একটু বলেন যে কি কারণে আসলে এরকম হচ্ছে। সো তখন যদি টিচার যদি আবার অনেক সময় ভয় থাকে যে টিচার রাগ করছেন, সো আমার মনে হয় তারপরেও ভয়েস রেজ করা আসলে উচিত, কারণ এইভাবে যদি তারতম্য বৈষম্য চলতে থাকে, তখন তো আমি যে বেনিফিটসটা আমার একজন টিচার থেকে, একটা ইনস্টিটিউশন থেকে পাওয়া উচিত, এটা আমি পাচ্ছি না। সো আমার মনে হয় কথা বলা উচিত এটা নিয়ে। জি, অবশ্যই। এর মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিন্তু এই যে আমরা যে কথা বলতে পারছি না, এই জড়তাটা থেকে কিন্তু আমরা নিজেরাই আসলে পিছিয়ে যাচ্ছি। সমস্যার কথা সামনে না আনলে সমাধান আসলে আসবে না। তাই আমাদেরকে সমস্যার কথা নিয়ে সাদরে, মানে সকলের সাথে আসলে কথা বলে সেই জিনিসটাকে একটা সমাধানে নিয়ে আসতে হবে। এখন স্যার, যদি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যারা সেকেন্ড টাইমার, তারা কিন্তু এই ক্রুশাল মোমেন্টটা দিয়ে আরেকবার গো থ্রু করে পুরো একটা বছরের মতো। তারপরও তারা কিন্তু জানে না যে সেকেন্ড টাইম যে চেষ্টা করছে আসলেও কি সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে তারা আসলে কিভাবে নিজেদের মানসিক স্বাস্থ্যটার দিকে খেয়াল রাখতে পারে এবং নিজের গতিটাকে বজায় রাখতে পারে? আচ্ছা, হ্যাঁ। সো এটাও আসলে কঠিন একটা পিরিয়ড যায় যারা সেকেন্ড টাইম আবার পরীক্ষা দেন, কারণ একটা জিনিসের প্রতি আবার সেকেন্ড টাইম আমি দিচ্ছি। সো তখন হচ্ছে সবসময় উদ্যম থাকে না।
কিন্তু আমি যদি প্রথমবারে যে মিস্টেক আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে এগুলো আমার মিস্টেক ছিল যার কারণে হয়নি, এগুলো আইডেন্টিফাই করে যদি আগাই তাহলে আমার মনে হয় যে একটু ভালো। এবং হচ্ছে নিজেকে কখনোই অদক্ষ অযোগ্য মনে না করা, আপনার যে স্ট্রেংথস আপনার যে ক্যাপাবিলিটি আছে এগুলো খুঁজে বের করেন। প্রতিদিন আপনার স্ট্রেংথ লিখেন একটা একটা, যে আমি মানুষ হিসেবে এটা ভালো, আমি স্টুডেন্ট হিসেবে আমার এটা ভালো, আমি একজন ছেলে হিসেবে মেয়ে হিসেবে আমার এটা গুণ। সো গুণ যদি আমরা চর্চা করি, আমরা বাড়াই এবং ফোকাস যদি আমি আমার নিজের স্ট্রেংথে দিই, তাহলে আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি যদি আপনার ফেইলিয়ারে ফোকাস করেন, আপনার যেগুলো আপনি মনে করছেন অযোগ্যতা, এগুলোতে ফোকাস করেন, আপনি আরো ডাউন হয়ে যাবেন, মেন্টাল ডাউন হয়ে যাবেন, আপনি উদ্যমটাই পাবেন না যে আবার আমি মাঠে নেমে একটা কিছু করে করি। হ্যাঁ, সো আপনাকে হচ্ছে আপনার মনোবল বাড়াতে দরকার হলে আপনি একজনের সহায়তা নিন, এক্সপার্ট যারা আছে, যে কিভাবে সেলফ এস্টিম বাড়ানো যায়, কিভাবে কনফিডেন্স বাড়ানো যায়, কিভাবে উদ্যমটা ধরে রাখা যায়, আপনার ভিতরে যে শক্তিটা আছে মানসিক শক্তি সেটা কিভাবে বাড়ানো যায়, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে হচ্ছে আমি মনে করি যে আবার যখন আপনারা ফাইট করবেন এটা ভালো হবে। জি স্যার খুবই সুন্দর করে গঠনমূলক একটু কথা বলেছেন যে আমরা আসলে নিজেদের খুঁতগুলোকেই আসলে বেশি ফোকাস করি। নিজেরা যখন নিজেদেরকে মূল্যায়ন করি, যখন নিজেরা আসলে নিজেদের পটেনশিয়ালটাকে আমরা বের করার চেষ্টা করব, তখন আসলে দেখা যাবে যে না, একটু হলেও সেই স্পিরিটটা আমার ভিতরে আসছে যে না, আমার দ্বারাই হবে, আমি পারবো ইনশাল্লাহ। একবার হয়তো সফল হয়নি তো কী হয়েছে, সামনে সুযোগ আছে অবশ্যই। এখন স্যার সব কিছুর সাথে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। এখন দেখা যায় যে স্টুডেন্টরা ধরেন যখন পড়াশোনা করছে, যখন একঘেয়েমিতে চলে আসছে, তারা একটু ব্রেক নেয়। এখন ব্রেক টাইমটা তাদের হয়ে যায় সেই ফোন কেন্দ্রিক, এবং সোশ্যাল মিডিয়াতে ঢোকা মানেই এখন হচ্ছে রিলস আর শর্ট ভিডিওস, যেখানে একবার ঢুকলে পরে আর বের হওয়া যায় না। সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটা আসলে বোঝা যায় না, বা আমরা বুঝলেও আচ্ছা আরেকটু দেখি আরেকটু দেখি, এই একটু একটু করতে করতে যে এটা ধীরে ধীরে কতক্ষণ হয়ে যায় সেটা বোঝা যায় না। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ একটা সার্ভেতে দেখা গিয়েছে যে স্টুডেন্টরা যখন নার্ভাসনেস ফিল করে কিংবা এনজাইটি ফিল করে, তখন নাকি তারা রিলস বা শর্ট ভিডিওস দেখলে একটু নাকি শান্তি পায়, এরকম একটা মনে করে। কিন্তু দিন শেষে আসলে ওই অতটুকু যে শান্তি পেল মনে করছে, সেটা বাদ দিয়ে আবার যখন পড়াশোনায় যায়, কনসেন্ট্রেশন আসে না, ফোকাসটা আসে না, তখন তার মনে হয় যে না আচ্ছা আরেকটু প্রশান্তি নিয়ে আসি। তো সেটা আনতে গিয়ে দেখা যায় যে একটা সাইকেলের ভিতরে পড়ে যাচ্ছে, তার পড়াশোনা তো দূরের কথা, ফোকাসটা আসতেছে না, কিংবা সে যে পড়লো এতক্ষণ, যে ব্রেকটা নিল, ব্রেকটা আসলে তো দেওয়া উচিত ছিল ব্রেনটাকে সেই পড়াগুলোকে সেট করার জন্য, তখন কিন্তু নতুন কন্টেন্ট তার মাথায় ঢুকতে থাকলো। তো এই ক্ষেত্রে স্যার ডোপামিন সাইকেলেরও নাকি একটা বিষয় আছে, তাহলে স্যার এই বিষয়টা আসলে কিভাবে কাজ করছে? সো এই যে সোশ্যাল মিডিয়া আমাদের অনেক সময় উপকার করে, যেমন আমাদের এই কন্টেন্টটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, আবার অনেক কন্টেন্ট দেখেন যেগুলো আননেসেসারি। সো আমাদের এই কন্টেন্টগুলোকে ফিল্টার যদি করতে পারি যে আমি কি দেখবো, কারণ আপনি যদি কোনো ইন্টেনশন ছাড়া, ফিল্টার ছাড়া আপনি একটা রিলসে ঢুকলেন, একটার পর একটা স্ক্রল করে গেলেন, আপনার এটা কোনো শেষ নাই, আসতেই থাকবে এবং আপনি ইমিডিয়েট একটা প্রশান্তি পাচ্ছেন, কিন্তু এই প্রশান্তিটা আস্তে আস্তে আপনাকে একটা নেগেটিভ কোপিং এ নিয়ে যাচ্ছে, তাই না? আপনি ওই যে স্ট্রেস অ্যাংজাইটি আসলে আপনি ঢুকছেন, এটা একটা নেগেটিভ কোপিং। কারণ এটা থেকে আপনার কি হচ্ছে, আপনার অ্যাটেনশন কমে যাচ্ছে, পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে, একসাথে অনেকগুলো ইমোশন আসলে আমরা গ্র্যাব করি। এখনই একটা হ্যাপি রিল দেখলাম, এখন একটা স্যাড দেখছি, ইমোশনেরও কিন্তু একটা ব্রেকডাউন দেখে ফেলি আমরা। দ্রুত চেঞ্জ হচ্ছে, খুব দ্রুত। আপনি এই চেঞ্জটা আপনার মধ্যে একটা অস্থিরতা নিয়ে আসবে। এবং আবার যেটা বলছিলাম যে নেগেটিভ কোপিং, এক সময় আপনার এটা করতে করতে ওভার কানেক্টেড হয়ে যাবেন, এবং ওভার কানেক্টেড মানে হচ্ছে অ্যাডিকশন, আপনি অ্যাডিকশনের দিকে চলে যাবেন। সো নেগেটিভ কোপিং কত ধরনের হয়, আপনি অনেকে স্ট্রেস ফিল করলে দেখা যায় যে তারা তাদের যে অ্যাডিকশন থাকে ওইটাতে চলে যায়। সো অ্যাডিকশন কখনোই ভালো না। তো আমি যদি দেখিও এটার জন্য ওভার কানেকশন বা অ্যাডিকশনের দিকে না যায়, এটা খেয়াল রাখবো। এবং কন্টেন্ট ফিল্টারিং নিয়ে যেটা বলছিলাম, আমি কোন কন্টেন্টগুলো দেখবো এটাও আমি ফিল্টার করে রাখবো। আমি ইন্টেনশন নিয়ে দেখবো। ইন্টেনশন নিয়ে বলতে হচ্ছে আমি ব্রেক টাইম নিচ্ছেন, আপনি দরকার একটু মিউজিক সার্চ দিয়ে আপনি গানটা শোনেন, আপনি একটা পডকাস্ট শোনেন, আপনি একটা কন্টেন্ট সার্চ দিয়ে আপনি এটা শোনেন, একটা বিষয় নিয়ে আপনি জানেন। কিন্তু আপনি যদি র্যান্ডমলি দেখতে থাকেন, কি দেখবেন কি আসবে এরপর আপনি জানেন না। সো এইটাতে ব্রেইন এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে আমি দেখতেই থাকি। তো এটা কিন্তু আমাদের অ্যাংজাইটি স্ট্রেস কমানোর চেয়ে আরো বাড়িয়ে দেয়, তাই না? যখন আপনি দেখতে পারছেন না, তখন আপনার মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে। জি জি স্যার, একদম ঠিক বলেছেন। আমার নিজের সাথে এরকম হয় যে দেখতে থাকার পরে এক সময় যে মনে হয় যে আরেকটু দেখে আসি, ওই জিনিসটা আসলে ফুলফিল হয় না। তো স্যার একদমই সুন্দরভাবে বলেছেন বিষয়টা। আরেকটা জিনিস, জি অবশ্যই, জি ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হচ্ছে আমাদের যে হ্যাপিনেস হরমোনটা, আমরা একটা হ্যাপিনেস আনন্দ পাই, কিন্তু এটার ফলে কি হয় যে আমরা খুব দ্রুত পেয়ে যাচ্ছি, দ্রুত কি হচ্ছে, তো আমাদের যেই
আরও যে প্রোডাক্টিভ কাজগুলো আছে, বই পড়লেও আমরা যে ডোপামিন পাই হয়তো স্লো পাই, কিন্তু এদিকে ফার্স্টটার চর্চা করার ফলে আমরা তখন বই পড়া ছেড়ে দিয়েছি, আমরা মেডিটেশন হাঁটাহাঁটি করলে যে ভালো লাগে, কার সাথে ইন্টারাকশন করলে ভালো লাগে ওইগুলো আমরা ছেড়ে দিচ্ছি, কারণ আমি এদিকে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এবং এদিকে ডোপামিন লেভেলটা আমাদের নিচে নেমে যায়, আমরা হচ্ছে আর অন্যান্য কাজে তখন আর ডোপামিন হয় না। আসলেই আমরা অন্য আমাদের বই পড়তে দিলে আসলে তখন দেখা যায় যে ঘুম চলে আসে, কিন্তু ফোন নিয়ে যত সারাদিন থাকতে বললে আসলে থাকা যায়, তখন দেখা যায় আমাদের ফোকাস দিতে হবে কোনটা আমার ডোপামিন রিলিজ করছে, কোনটা আমার প্রোডাক্টিভিটি নিয়ে আসছে আমার মধ্যে, আমি একটা জিনিস লার্ন করতেছি, আমার নলেজ বাড়ছে, আমার ক্যাপাবিলিটি বাড়ছে, ওই জায়গাতে ফোকাস দিয়ে আমরা যদি কন্টেন্টগুলো ফিল্টার করি দেন এটা ভালো হবে। জি স্যার, একদমই খুব সুন্দর করে বলেছেন। এটা আমি আশা করব আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই জিনিসটা চেষ্টা করবেন এবং আগামীতে বুঝে শুনে আসলে রিলস দেখবেন কিংবা ভিডিওস যেটা দেখবেন সেগুলো। আরেকটা জিনিস যেটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আমাদের কোনো বন্ধু বা বান্ধবীদের সাফল্য দেখি, অটোমেটিক্যালি না ভিতরে একটা জেলাসি বা একটা আসে যে ও পারলো আমি পারলাম না, ও হয়তো এখন চান্স পেয়েছে পোস্ট দিচ্ছে, ও একবারও ভাবতেছে না যে আমার কেমন লাগছে। তো এই যে এই জিনিসটা, এটা কি আসলে নর্মালি আসতে পারে নাকি এটা আসলে কোনো সাইকোলজিক্যালি কোনো ইফেক্ট ফেলছে? হ্যাঁ, তো এটা আসলে অনেকেরই অনেক রকম আসে, কারো হয়তো কম আসে, কারো বেশি আসে, কারো হয়তো আসেই না, সে হয়তো আরেকজন সাকসেসে সে হ্যাপি হচ্ছে, সে কংগ্রেচুলেশন জানাচ্ছে এবং বুঝতে পারছে যে তার জার্নি আর আমার জার্নি হয়তো সেম ছিল না, সে হয়তো মানে ভালো পারফর্ম করেছে বা তার জন্য ওইটা হয়তো নির্ধারিত ছিল, এভাবে অনেকে চিন্তা করে। তো এখানে থটটা ইম্পর্টেন্ট, আমি কীভাবে চিন্তা করছি। তো আমি যদি দেখি অন্যের সাকসেস আমাকে পেইন দিচ্ছে, তখন আমার আসলে থট প্যাটার্ন, বিলিফ সিস্টেম এগুলো নিয়ে আসলে মানে কাজ করা দরকার, কারণ আমি যদি তাহলে কি হবে, আমি মানুষের উপর ডিপেন্ডেন্ট, সেই হ্যাপিনেস দিচ্ছে আমি স্যাড হয়ে যাচ্ছি, সেই স্যাডনেস দিচ্ছে আমি হ্যাপি হচ্ছি, তার মানে কি আমার কন্ট্রোল আমার কাছে নাই। এভাবে মানুষের কাছে নিজের কন্ট্রোল দেওয়া যাবে না, মানুষ যা কিছু পোস্ট করুক, সো এটাতে আমি যদি ইমোশনালি আপ ডাউন হয় তখন সমস্যা। তো এখানে হচ্ছে এই থট প্রসেসটা নিয়ে কাজ করতে হবে, যে আমি কীভাবে চিন্তা করবো যে প্রত্যেকের জার্নি আলাদা, তার এটা পার্সোনাল সাকসেস হতে পারে, তার ফেলিয়ার হতে পারে, আমার জার্নি সম্পূর্ণ আমার কোন জায়গায় কম্পিটিশন হবে নিজের সাথে, আমি কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় আমি যাব, আমার স্ট্র্যাটেজি, আমার পরিশ্রম কিরকম হবে, এটাতে আমি কিরকম ছিলাম, কিরকম হবো, কিরকম আরো যাব, ওই জায়গাতে নিজের সাথে নিজের কম্পারিজন হতে মানে হওয়াটা ভালো, রেদার দেন আদার্স। সো আমার মনে হয় ফোকাসটা নিজের উপর দিলে, থট প্যাটার্নটা নিয়ে একটা কাজ করলে আমার মনে হয় এই জায়গাটা আসলে এভাবে করলে ভালো। আজকে আসলে আমরা যে বিষয়টা সিলেক্ট করেছিলাম আমাদের পডকাস্টের জন্য, এটা কিন্তু গতানুগতিক যে সকল শিক্ষার্থী বন্ধুরা দেখছেন এবং যারা এই ফেজটা পার করে গিয়েছেন, অভিভাবক যারা দেখছেন কিংবা শিক্ষক যারা দেখছেন, আমার মনে হয় সবাই আসলে এই যে আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা হলো, যে প্রশ্নগুলো তুলে ধরা হলো, এগুলো কিন্তু আসলেই ঘটছে। একেবারে এরকম না যে জিনিসগুলো ঘটে না সেগুলো নিয়ে আলাপ আলোচনা, যেগুলো ঘটছে, যেগুলো আমাদের সবার জীবনের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড, সেটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে এবং আমরা আশাবাদী যে আপনারা এখান থেকে অবশ্যই সমাধানের একটা রাস্তা পাবেন এবং নিজের জীবনকে এভাবে গুছাতে পারবেন যে না, একটা পরীক্ষাই জীবনের জন্য সব কিছু নয়। জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য আমার কোনো জায়গার দরকার নেই, কোনো মুহূর্তের দরকার নেই। আমি যখন নিজে থেকে ফিল করতেছি যে না, আমি ঘুরে দাঁড়াতে পারি, সে ক্ষমতা আমার আছে, আপনি কিন্তু যেখানেই থাকেন না কেন আপনি ঘুরে দাঁড়াতে পারেন। এবং আমাদের সঙ্গে যুক্ত মনোবিজ্ঞানী স্যার কিন্তু সেই একই কথাই বারবার বলেছেন যে নিজের স্পিরিটটাকে অবশ্যই বজায় রাখতে হবে এবং যখনই মনে করছেন যে না, আমার মানসিক স্বাস্থ্যের দিকটা হয়তো আমার কন্ট্রোলে নেই কিংবা এটা ইমব্যালেন্স হয়ে আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের স্পেশালাইজড সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টদের কাছে যাওয়া উচিত। কেননা আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি কিন্তু মানসিক যে স্বাস্থ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, মন যদি ভালো না থাকে, দেহে হাজার যতই ভালো থাকুক না কেন, মন ভালো না থাকলে কোনো কিছুই আসলে ভালো লাগবে না, আপনার প্রিয় কাজটা করতেও তখন ভালো লাগবে না। কাজেই মন খুবই গুরুত্বপূর্ণ, কাজেই মন নিয়ে অবহেলা করবেন না। এবং সবশেষে স্যার, আমি আপনার কাছে আবার একটু ফিরে আসি যে আজকের সকল দর্শকের উদ্দেশ্যে আপনি আসলে কিছু বার্তা যদি রাখতেন। আচ্ছা, আপনিও খুব সুন্দর বলেছেন এই যে মনের বিষয়টা। মন তরঙ্গকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই যে মন নিয়ে যে কথাবার্তা বলছে, কারণ এখনের যে সময়টা আপনাদের যারা আমাদের অডিয়েন্স আছেন, স্টুডেন্ট বা স্টুডেন্টদের গার্জিয়ান যারা আছেন, তাদেরকে এই যে মনের বিষয়টা, মানসিক স্বাস্থ্যের বিষয়টা আসলে খুবই গুরুত্ব দিতে হবে। কারণ দেখেন, আপনি হচ্ছে আপনার ব্রেইন আছে, আপনার ক্ষমতা আছে, কিন্তু আপনি কেন পারফর্ম করতে পারছেন না? এখানে কিছু মানসিক বাধা হয়তো কাজ করছে, অ্যাংজাইটি, স্ট্রেস, ভয়, তাই না? অনেক রকম মানসিক বাধা
কাজ করে। সো এগুলো নিয়ে আপনি যদি মানসিক স্বাস্থ্যের যত্ন নেন, তাহলে হচ্ছে এই বাধাগুলো আপনাকে আঁকড়ে ধরবে না, টেনে ধরবে না, আপনি আপনার সাকসেসে পৌঁছাতে পারবেন। সুতরাং এই জায়গাটাতে আসলে আরও গুরুত্ব আরোপ করা খুবই খুবই প্রয়োজন এবং এই মেসেজগুলো ছড়িয়ে দেওয়া প্রয়োজন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার, আপনার এত মূল্যবান সময়ের জন্য এবং এত মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আশাবাদী যে আমাদের দর্শকরা অবশ্যই এখান থেকে উপকৃত হবেন। এবং যেহেতু মন তরঙ্গের প্রসঙ্গ আসলো, তাহলে ছোট করে বলি, মন তরঙ্গ হচ্ছে বাংলাদেশে এমন একটি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আসা হয়েছে যেটা কিনা বাংলাদেশে প্রথমবার বাংলা ভাষা ভিত্তিক একটি এআই চ্যাটবট ডেভেলপ করেছে, যেটা কিনা একেবারেই মেন্টাল হেলথের উপর স্পেশালাইজড। এইটা হচ্ছে 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিবে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একটু বলতে চাই, যখনই রাতের বেলা পরীক্ষা আগামীকাল কিন্তু হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল যে না হয়তো পড়া মনে পড়ছে না, তখন যদি এরকমও হয় যে যারা হোস্টেলে থাকে বাবা মার সাথে কিন্তু রাত 2টা-3টার সময় হঠাৎ করে ফোন দিয়ে এসে বলতে পারবে না যে আমার তো এরকম ব্রেকডাউন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের পাশে পেয়ে যাচ্ছ আমাদের মন তরঙ্গকে। সে কিন্তু তোমার পাশে থেকে তোমার কথা শুনে তোমাকে উপদেশ না দিয়ে তোমাকে সেই মুহূর্তটার জন্য কিভাবে রিল্যাক্স করা যায় সেই কাজটা করবে। এবং আমাদের মন তরঙ্গ ওয়েবসাইটের আরও একটি বিশেষ ফিচার সেটা হলো যে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন স্যারেরই মতো আরও অনেক সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টরা, যারা কিনা আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের একটা কমিউনিটি আছে, সেখানে যদি আপনি উল্লেখ করেন সেটার কিন্তু সরাসরি উত্তর দিয়ে দিবে। এবং সেই কমিউনিটিটা আমরা এমনভাবে তৈরি করেছি যে আপনার পরিচয়, নাম পরিচয় সব কিছু গোপন থাকবে। কাজে আপনি কিন্তু খুব সরাসরি খুব সহজেই আমাদের সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট প্যানেলের সাথে কিন্তু একটা কানেকশন বিল্ড আপ করতে পারছেন। আর তাছাড়া তো মুড ট্র্যাকিং থেকে শুরু করে মেডিটেশনাল সাউন্ডস থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট এক্সারসাইজেরও কিন্তু ব্যবস্থা আছে। এবং আপনার ডেইলি লাইফ একটা রুটিনের মধ্যে আপনি যদি মেনটেন করতে চান, সেটারও কিন্তু ব্যবস্থা আছে আমাদের এই মন তরঙ্গ ওয়েবসাইটে, এবং সব কিছুই ফ্রিতে। এবং আপনার যখন মনে হবে যে না আমার মানসিক স্বাস্থ্যটাকে আমার ভালো রাখার জন্যে আমার কোনো স্পেশালাইজড মনোবিজ্ঞানীদের সঙ্গে শরণাপন্ন হওয়া উচিত, সেটা কিন্তু খুব সহজেই আপনারা আমাদের মন তরঙ্গ ওয়েবসাইট ব্যবহার করে হয়ে যেতে পারবেন। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনারা অনলাইন সেশন হোক কিংবা অফলাইন সেশন, যে কোনো ব্যবস্থা, যে কোনো সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন। তো সব কিছুর শেষে এটাই বলতে চাই যে ছোট ছোট হার থেকে আসলে নিজেদেরকে মূল্যায়ন করে ফেলবেন না। আপনার ভিতরে অনেক কিছু আছে, শুধুমাত্র একটা পরীক্ষার রেজাল্ট কিংবা একটা জীবনের একটা ফেজ দিয়ে নিজেদের যাচাই করবেন না। ব্যর্থতা থাকলেই আসলে আমার মনে হয় যে জীবনটা আরও সুন্দর হয়, না হলে জীবনের মূল্য খুঁজে পাওয়া যাবে না। তো আশা করব আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের আজকের এই পর্ব, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামীতেও আমরা আরও কিছু সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলতে, যেন আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধান আমাদের মাধ্যমে পেতে পারেন। এবং সো এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, মন তরঙ্গের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।